এই অনুষ্ঠানে দেখানো নাম, স্থান, পাত্র, দৃশ্য, ঘটনা, গল্প, সংস্থা, আইনি কার্যাবলী সবই কাল্পনিক। এই অনুষ্ঠানের কোনো চরিত্রের কোনো জীবিত বা মৃত ব্যক্তির সাথে মিল থাকাটা পুরোটাই সংযোগ মাত্র। চ্যানেল কোনোভাবেই হিংসার কোনো ঘটনাকে সমর্থন বা উদ্রেক করতে চায় না, আর চ্যানেল কখনোই কোনো জাতি, ব্যক্তি বা ধর্মকে আঘাত করতে চায় না। চ্যানেল এই অনুষ্ঠানে দেখানো কোনো তথ্যের সঠিকতার কোনো দাবি করে না। জেলের গরাদ আপনারা কখনো দেখেছেন কি? কখনো কখনো অসাধারণ হয়ে ওঠে। হয়তো এটাই ভেবেছিল বরুণ। আর এমনটা কেনই বা ভাববে না? মৃত্যুর থাবা থেকে বাঁচতে এর থেকে সুরক্ষিত জায়গা আর কোথায় হতে পারে? এনকাউন্টারে মরার চাইতে গ্যাংস্টারেরা এখন স্যারেন্ডারে বেশি বিশ্বাসী হতে লাগলো। হয়তো এই কারণেই ওই সময় জেলকে ক্রাইম ইউনিভার্সিটি বলা হতো, যেখানে ক্রাইমের স্টুডেন্টরা একসাথে মিলে ক্রাইমের অভিজ্ঞতা নিজেদের মধ্যে বিনিময় করে আরও মারাত্মক ক্রিমিনাল হয়ে বাইরে চলে আসত। জেলে বরুণও এই একই পাঠ গ্রহণ করেছিল। ওইদিকে তার প্রাণের বন্ধু রামিয়া নারবেকার একলাই গ্যাংটাকে সামলাচ্ছিল। একলা রামিয়া কি কমজোরি হয়ে পড়বে তাহলে? তোমার ফোন এসছে? এই শালা বউয়ের পাঁচাটা কুকুর, তুই জেলের ভেতরে বসে কি পেঁয়াজি করছিস আমি সব বুঝতে পারছি, বুঝেছিস? কিন্তু একটা কথা ভুলে গেছিস, তুই তোর সব খবর আমার হাতের মুঠোয়, বুঝেছিস? এখন যা যা, তোর আর দরকার নেই আমার লাইফে, কোনো দরকার নেই। শালা বাবুই একা পুরুষ মানুষ ছিল, বুঝেছিস? শালা তোর মতো লোকেদের জন্য তো জেলখানাই ঠিক আছে রে। শালা ভেতরে চুরি পড়ে যত ইচ্ছা নাটক কর, শালা ফাট্টু ফাট শালা। সালা একটা কথা মনে রাখিস, যদি আমাকে কেউ কোনোদিনও জীবনে সুযোগ দেয় আমি তাকে কোনোদিনও ঠকাই না, কিন্তু শালা আমাকে যদি কেউ কোনোদিনও ঠকায় তাহলে আমি তাদের জীবনে বেঁচে থাকার সুযোগ দিই না, বুঝেছিস? সালা আমার গ্যাংয়ের সাথে গদ্দারি করেছিল। থু। কি হয়েছে? ওই রামিয়া ভাই নিজেকে কি ভাবে, কি ও কি ভাবে যে ওকে ছাড়া আমি চলতে পারবো না? সালা সারা জীবন ওর জন্য কাজ করেছি, জীবনে ঝুঁকি নিয়েছি, আর এখন আমাকে বলছে ওর আমাকে দরকার নেই। আবার ভাই হয়েছে সালা। আরে এতে কাঁদার কি আছে? এটাই তো তোমার কাছে চান্স। চান্স মানে? চান্স মানে হলো নিজেদের গ্যাং তৈরি করার। কিন্তু আমি গ্যাং কি করে তৈরি করব? কি বলছিস? আমার কথা শুনে চলেছিলে বলে এখনো তুমি বেঁচে আছো। দেখো, নিজেদের একটা গ্যাং তৈরি করতে হবে, নিজেরাই সেই গ্যাংটাকে চালাবো। আর রামিয়ার কি হবে? কবে দেখবে পুলিশ ওকে টপকে দিয়েছে, তবেই তো তুমি বম্বের ডন হবে, বরুণ সুরভে। এবার আমার কথাটা মন দিয়ে শোনো। তোমার পেছনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে না, ও দুজনকে গাড়ি দিয়ে উড়িয়ে দিয়েছে। কোটিপতি বিল্ডারের একমাত্র ছেলে। ও তো নিজের ছেলের প্রাণ অবশ্যই বাঁচাবে। তুমি একটা কাজ করো, তুমি এই ছেলেটাকে সামলাও, আমি ওই বিল্ডারের কাছ থেকে ওর ভালোর জন্য চাঁদা নিয়ে আসি।
খেয়াল রাখিস নিজের। কি বললি তুই? দিবি না? আরে সালা, রামিয়া ভাইকে মানা করছিস তুই? হ্যাঁ, এ কিসের ভাই রে? তোর দানা পানিতে কবে বন্ধ হয়ে গেছে রে? তোর গ্যাং তো শেষ, আবার কিসের পয়সা তোর? ज्यादा मच करबी तो বিকাশ सामान के বলে দেবা। কে কথা বন্ধ হয়ে গেল? চল ফোন রাখ। সালা, ও আমাকে ধমকি দিচ্ছে, রামিয়া ভাইকে ধমকি দিচ্ছে। এ সাওয়ান্ত, তুই সালা এতদিন এই জন্য বেঁচে আছিস যে তোর আর আমার মধ্যে বাবুর নামের একটা দেওয়াল ছিল। মায়ের দিব্যি, ছাড়ো না সালা তোকে আমি, ছাড়বো না সালা তোকে আমি। আমাকে কমজোরি ভাবিস তুই? তো রানী তো গেল, আমি লাবণী দেখেই ছাড়বো, না দেখে আমি কোথাও যাবো না। হ্যাঁ, বলে দে ওকে। এ বাবু, এই দেখ, এ দেখ, তোর জন্য আমি একটা নিয়ে এসেছি। এ বাবু, আয় না, বস না। এ দেখ, লাভলি এনেছি তোর জন্য আইটেম। এ বাবু, আজ না, বস না, বস না, বস না আমার সাথে। সালা চলে গেল সালা। এই, কি দেখছিস তুই? কি দেখছিস তুই? সালা আমাকে ঠকিয়ে চলে গেলি। সালা আমাদের দুজনের তো পুরো মুম্বাইয়ে রাজ করার কথা ছিল, রামিয়া ভাই, বাবু ভাই। সালা তুই তো বলেছিলি আমাকে, তুই বলেছিলি যে এবার ব্যাস ওই মরিশাস ওয়ালার টাইম শেষ, এখন আমাদেরই রাজ এখানে, আমরা হব অরিজিনাল ডন, অরিজিনাল। কি করে হবি? কি করে হবি? ওপর থেকে চালাবি গুলি, হ্যাঁ, ওপর থেকে চালাবি। সালা আমার মেশিন, আমার মেশিন। সালা তোকে, তুই সামনে থাকলে তোকেই ঠুকে দিতাম, এখন ঠুকে দিতাম তোকে আমি। ভাই কালা বল। আরে ভাই খাওয়াচ্ছে তো। এ বাবু, হ্যাঁ রামিয়া ভাই, সালা কত খুঁজলাম তোকে, সালা নাগপুরে গিয়ে বসে আছিস তুই। কি ব্যাপার রামিয়া ভাই, মনে হচ্ছে টেনশনে আছো? এই সালা আমাকে এখান থেকে বার কর, সালা সব শেষ হয়ে গেছে, সালা বাবু চলে গেছে রে, আর সালা বরুণ সারেন্ডার করে বসে আছে। এখন শুধু তোর উপরই ভরসা করতে পারি আমি, বুঝেছিস? যা খুশি কর আর আমাকে এখান থেকে বার কর, বুঝেছিস? ওই সাওয়ান্ত সালা পুরো মুম্বাই আমাকে কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছে, বার কর আমাকে এখান থেকে। আরে ভাই বেশি টেনশন করো না, আমি তো আছি নাকি। আর তাছাড়াও ভাই, আমি থাকতে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। স্যার, ওয়েলকাম, ওয়েলকাম তামলে, ওয়েলকাম, ওয়েলকাম এভরিবডি। আপনাদের সবাইকে আগের মতন সুস্থ দেখে আন্ডারওয়ার্ল্ড যেন ভয় কেঁপে ওঠে, এই মেসেজটা ওদের কাছে পৌঁছানো দরকার।
যে ওদের সামনে আইন কখনোই মাথা নিচু করবে না। ওরা যদি 2টো গুলি মারে, আমরা 4টে গুলি মারবো। ওরা 10 জন হলে আমরা 20 জন থাকবো, কিন্তু মাথা নোয়াবো না, মারবো। ওদের ডেরায় ঢুকে ওদের মারবো। সাবন্ত, তুমি বাকিদের ব্রিফ করে দাও যে আমাদের পরের স্টেপ কি হবে। এভরিওয়ান, এই সময় শহরে আতঙ্কের প্রধান কারণ হলো রামিয়া আর ওর গ্যাং, আর ওদেরকে ধরার জন্যই আমরা একত্রিত হয়েছি। ওর লোক বরুণের সারেন্ডারও আমাদের কোনো কাজে আসেনি, কারণ এটা জানা গেছে রামিয়া এখন এই শহরে নেই। আর ও কোথায় এটা কেউ জানে না। স্যার, এক্সটর্শন আর মারাত তো এই শহরে এখনো চলে যাচ্ছে। দেখে তো এমনটাই মনে হচ্ছে যে এই সময় গ্যাংটাকে অন্য কেউ চালাচ্ছে, কিন্তু কিছুদিন আগে আমাদের একটা ইনফরমারের মৃত্যু এটাই প্রমাণ করে যে এই গ্যাংটাকে রামিয়াই চালাচ্ছে। কিন্তু স্যার, ও তো এই শহরেই নেই, তাহলে ধরবো কি করে? গাছে উঠতে গেলে অনেক সময় ডালপালার সাহায্য নিতে হয়। রামিয়ার প্রত্যেকটা লোকের উপরে আমাদেরকে নজর রাখতে হবে। কিন্তু তুমি এসব করবে কি করে? এখন বাবুও তো আর বেঁচে নেই, আর বরুণও আমাদের হেফাজতে। এই দুজন ছাড়া ওর গ্যাংয়ে তো আর বিশেষ কেউ নেই। আমি আপনাকে এক্ষুনি বলছি স্যার। মহেশ ষাটে স্যার, কন্ট্রাক্ট কিলার। ও টাকা ছাড়া কিছু বোঝে না, আর টাকার জন্য নিজের বাপকেও মেরে ফেলতে পারে। রামিয়ার ফাইল উল্টানোর সময় অনেকবার ওর নাম দেখতে পেয়েছি। আন্ডারগ্রাউন্ডে থাকে, মুম্বাইতে অনেক বছর দেখতে পাওয়া যায়নি, কিন্তু গত মাসেই ওকে নাসিকে দেখতে পাওয়া যায়। আর তখন থেকে আমার একটা বিশেষ অফিসার ওকে ফলো করে যাচ্ছে। পুলিশ একাডেমির এই বছরের ব্যাচের টপার সাব ইন্সপেক্টর কিশোর রানাডেব। স্যার, ওর চেহারা দেখে অবাক হবেন না, এই সময় ও একজন আন্ডারকভার ক্রিমিনাল। কিশোর এবার আপনাদেরকে এটা বলবে যে রামিয়াকে ধরার জন্য মহেশ সাথে আমাদের কতটা কাজে লাগবে। থ্যাংক ইউ বিকাশ স্যার। স্যার, আপনারা সবাই আমার থেকে অনেক সিনিয়র, আর আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি, এটা আমার কাছে গর্বের বিষয়। স্যার, গত মাস থেকে আমি মহেশের বিষয়ে যে সমস্ত ইনফরমেশন জোগাড় করেছি, তাতে এটাই প্রমাণ হয় যে মহেশ হলো ওই দলের গিরগিটি। ও কখন, কোথায়, কি রূপ ধারণ করবে তা কেউই জানে না। কে বলতো তুই? কেন আমার পেছন পেছন ঘুরছিস? হ্যাঁ, আরে ভাই, বন্দুকটা নিচে রাখো। আমি মহেশ। মহেশ? হ্যাঁ, এই দেখো। কিন্তু ভাই, একটা ব্যাপারে তোমার তারিফ করতেই হয়, তোমার নজর থেকে কেউ বাঁচতে পারবে না। কি হয়েছে ভাই? চলো ভেতরে চলো। আর এই মহেশ রামিয়া গ্যাংয়ের রাইট হ্যান্ড হিসেবে কাজ করছে। শহরে যে কোনো ক্রিমিনাল, সে কোনো একটা ক্রাইম করার পরে যদি ও আন্ডারগ্রাউন্ড হতে চায়, তখন এই মহেশই ওকে সাহায্য করে। আর স্যার, এখন যদি রামিয়ার কাছের লোক কেউ হয়ে থাকে, তাহলে সে হলো শুধুমাত্র মহেশ। আর মহেশের কাছে রামিয়ার সব ইনফরমেশন আছে। আর ইনফ্যাক্ট আমি এটাই বলতে চাই যে মহেশই ওকে আন্ডারগ্রাউন্ড করেছে। এই তো, টেনশন করো না ভাই, এটাই আমাদের সব থেকে সেফ জায়গা। এখানে পুলিশ তো কোন ছাড়, সাধারণ লোকও এখানে উঁকি মারতে আসে না। চলো ভেতরে যাই। ভাই ভেতরে এসো। সালা হঠাৎ করে হলোটা কি? এই সালা পুলিশও আমার পেছন ছাড়ছে না।
বৌদিও শালা ফোন তুলছে না। তুমি বেশি টেনশন করো না ভাই, আমি সব সামলে নেব। কিন্তু ভাই, বরুণের এইভাবে সারেন্ডার করাটা পার্সোনালি আমার ভালো লাগেনি। আমি তো বলছি ভাই, ওই সালা ভিতুটাকে জেলেই টুপকে দিই। সেটা পরে করব। বড় নিজের একটা গ্যাং বানাতে চায় না? আরে তাতে অনেক সময় লাগবে, কিন্তু তার আগে আমাকে আবার ভাইকালা কোম্পানিকে খাড়া করতে হবে, ঠিক আছে? মুম্বাইয়ে ফিরতে হবে। কে এলো রে? টেনশন করো না ভাই, খাবার দিতে এসেছে। তাহলে রামিয়াকে ধরার কোনো রাস্তা বের করেছো? একটা রাস্তা আছে স্যার। এই মহেশ প্রতি মাসে তার সঙ্গীদের সাথে শনি মন্দিরে দেখা করে। আর এবার আমি তড়িপার ক্রিমিনাল সেজে ওদের সঙ্গে দেখা করব রামিয়ার গ্যাংয়ে ঢোকবার জন্য। আই এম শিওর স্যার, আমি নিশ্চয়ই ওখানে কিছু ইনফরমেশন পাবো রামিয়ার সম্বন্ধে। গুড, আই এম ভেরি হ্যাপি। আর আজ আমি বুক ফুলিয়ে বলতে পারি যে তোমাকে এই কেসটা দিয়ে আমি কোনো ভুল করিনি। থ্যাংক ইউ স্যার, কিন্তু লক্ষ্য এখনো অনেক দূর। ভাইকালা বয় থেকে ভাইকালা কোম্পানি তৈরি করে গুন্ডাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এই মুম্বাই ওদের বাপের সম্পত্তি নয়, যেখানে ওরা যা ইচ্ছে তাই করতে পারে। ভাই তুমি টেনশন করো না, আমি সব বুঝে গেছি। এই আমি তোকে আগেই বলেছিলাম না, ওই সাবানটা পুরো পাগল, মাথা খারাপ ওর। ওকে এত ফালতু ভাবিস না, যা বরুণের সাথে দেখা কর আর ওর লোকেদের ধর, আর তা না হলে বৌদির সাথে দেখা কর। বন্ধ ভাই না? আমার ডাউট আছে যে ওখানে কাউকে পাবো কিনা। সালা আমাদের থেকে আলাদা হয়ে গিয়ে ওখানে নিজেদের ধান্দা শুরু করেছে ওটা। এই তাতে আমার কিছুই যায় আসে না, আমি শুধু এইটুকু জানতে চাই ওই বরুণ আমার নামে পুলিশদের কাছে কিছু বলেছে কিনা। ভাই তুমি টেনশন নিও না, আমি তো খবরটা নিচ্ছি। বাকি ডায়মন্ড মার্চেন্টের পেমেন্ট নিয়ে আমি তোমার সঙ্গে দেখা করছি 5 দিন পরে ওই একই হোটেলে। কিন্তু শোন, ওই সাবন্তকে সামলে, বুঝেছিস? যে করেই হোক এই কাঁটাটাকে রাস্তা থেকে সরাতেই হবে। ভাই তুমি টেনশন নিও না, আমি থাকতে কেন টেনশন নিচ্ছ? সবকিছু ঠিক হয়ে যাবে। আরে ভাই, আমার চেনা 2টো ভালো শুটার আছে, আমি সবকিছু ঠিক করে দেবো। ভাই তুমি যাও, তুমি টেনশন নিও না। সাবধানে যাবি। ওকে ভাই, ওকে। মালটা পুরো আছে তো? পুরো আছে। ঠিক আছে, তুমি যাও এবার। স্যার, আমি আপনার কাছে ক্ষমা চাইছি স্যার। কি জন্য? স্যার, ওই দিন গ্যাংস্টাররা আমার সামনেই, আর আমি কিছু করতে পারিনি স্যার। এটা আমারই ভুল ছিল, না হলে হয়তো আজকে বাবু। না দামলে, তোমার কোনো ভুল ছিল না, ওটা তো আমাদের দুর্ভাগ্য ছিল। তাই তো এই অসৎ লোকগুলো পুলিশ স্টেশনের লকআপের মধ্যে ওকে মেরে দিয়ে চলে গেল। আর আমি নিজে আইনের রক্ষক হয়েও নিজের লকআপে নিজের ভাইকেই বাঁচাতে পারলাম না। তাহলে এতে তোমার ভুলটা কোথায় দামলে? দুর্ভাগ্য তো এটাই যে আমাদের আশেপাশে এমন অনেক ক্রিমিনাল আছে যাদেরকে আমাদের ছেড়ে দিতে হয়। স্যার, আমাদেরও তো কিছু বাধ্যবাধকতা আছে, আইন তো আমাদেরও হাত পা বেঁধে রেখেছে স্যার। না দামলে, আইনের আর কোনো বাধ্যবাধকতা নেই। এই সমস্ত গুন্ডা আর গ্যাংস্টারদের এবার আইনের কাছে মাথা নত করতেই হবে। গুজরাট অথবা মধ্যপ্রদেশ, এই রামিয়া এখানেই কোথাও আছে। আর ওদের ওই শনি মন্দিরের মিটিংটা তাড়াতাড়ি হবে। স্যার, আমাকে কয়েকদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হতে হবে। কিন্তু খুব সাবধানে। যদি তোমার মনে হয় কোথাও গন্ডগোল হচ্ছে, তো তখনই লোকাল পুলিশের সাহায্য নেবে।
এই গুন্ডাদেরকে ধরা অবশ্যই দরকার, কিন্তু ফোর্সের কাছে তোমার মতো যোগ্য পুলিশ অফিসারের প্রাণটাও ইম্পর্ট্যান্ট। আমার প্রাণটা অতটা মূল্যবান নয় যতটা জরুরি রামিয়ার ধরা পড়াটা। চললাম স্যার। গুড লাক। জানি না কোথায় লুকিয়ে বসে আছে এই রামিয়া। কাজটা হয়ে গেছে ভাই, দেখেছো? আমি বলেছিলাম না আমি গেলে কাজটা শেষ করেই ফিরবো। এই দেখো ব্যাগ ভর্তি নোট। এই দেখো ভাই, দেখো। এই তো শুটাররা এখনো ওই সাওয়ন্তের বুকে দানা কেন দিল না? হ্যাঁ, সাপলুডো খেলা মনে হচ্ছে যে আজ না হলে কাল জিতেই যাব। মৃত্যুর খেলা এটা, মৃত্যুর। তার উপর ওই এসআইটি ফোর্স আমাদের গ্যাংটাকে পুরো শেষ করে দিচ্ছে। ওই সাওয়ন্ত আছে না, সাওয়ন্ত, পাগলা কুত্তার মতো আমাদেরকে ছিঁড়ে খাবে, বুঝেছিস? একদম নয় ভাই। আরে ওই সাওয়ন্ত এটাও জানে না যে এর পেছনে কার হাত আছে। কিন্তু ওর তো নাম্বার 1 শত্রু আমি, তাই না? আরে ভাই সেটা নয়, ওর অনেকগুলো শত্রু আছে, আর তাদের মধ্যে বরুণ আর বন্দনাও আছে। আর তাছাড়া ভাই এটা সবাই জেনে গেছে যে ওরাও আমাদের মতোই এই এক্সট্রাশনের ব্যবসায়ী করছে। আর ভাই আমার মনে হয় যে সাওয়ন্তের আগে ওই হাজবেন্ড ওয়াইফকে ঠুকতে হবে। সালার এখন বড্ড উঠছে। মহেশ, শুরু করে দে। নিজের জায়গা ফিরে পেতে হলে মুম্বাই আমাদের ফিরে যেতেই হবে। আরে ভাই, কি খবর? আপনি কে? আরে মহেশ ভাইয়ের সঙ্গে দেখা করার ছিল। কে মহেশ? কামলে, রোডে, বালবা? আরে ষাটে, মহেশ ষাটের সঙ্গে। তুই কে? আরে আমি নাগপুরের তারিপার। আর শুনেছিলাম যে মহেশ ষাটে আর ওর কোনো বন্ধু আছে যারা বোম্বাইতে আমার কাজ করতে পারবে। আরে আমি বোম্বে যাব। কিন্তু মহেশ ভাই এখন নেই এখানে। কোথায় পাবো ওকে? এই একটু বাইরে গেছে কাজে। কি ভাই? আরে রাজুর কি? হ্যাঁ, বড় একটা দান বাঁধিয়েছি ভাই, মুম্বাইতে গান সাপ্লাই করার। তোর লাগলে বলিস কিন্তু। ও হলো রাজু, মুম্বাইতে সব গান ওই সাপ্লাই করে। ভাই দরকার বলে বলো কিন্তু। হ্যাঁ, বিন্দাস। আচ্ছা এই রাজুকে পাবো কোথায় যদি ওর সঙ্গে দেখা করতে চাই? ও তো এখানেই বসে। তোর ওর সাথে আবার কি কাজ? আরে কিছু কাজ ছিল। চলো ওটি। স্যার, আজ রাজু নামে একটা ছেলে এখানে গান সাপ্লাই করতে আসবে। আর এই পুরো গান সাপ্লাই রামিয়া গ্যাংয়ের জন্য হচ্ছে। তার মানে হলো এটাই যে রামিয়া আবার মুম্বাইতে ফিরে আসছে। সবাই ঠিকই বলে, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। হয়তো আপনি ঠিকই বলছেন স্যার, এরকমই যেন হয়। আমি আসছি স্যার। বিকাশ, তুমি আজ এত চুপ করে আছো কেন? ব্যাস ভাবছিলাম। আচ্ছা তুমি কি ভাবছো সেটা আমি কি করে জানবো? তেমন কিছু না, এমনি। বাদ দাও না এইসব। আচ্ছা একটা কথা বলো। বলো। আমাদের বিয়ের ডেটটা তো পিছিয়ে গেল, তোমার নিশ্চয়ই খারাপ লেগেছে? আরে একদম নয়। দেখো, এখন আমরা একে অপরকে ভালোবাসি, আর বিয়ে যখনই হোক না কেন কি যায় আসে তাতে? মায়ের শরীর আগে ঠিক হয়ে যাক, বাড়িতে সবকিছু নর্মাল হয়ে যাক,
তারপর আমরা বিয়ে করব। তা ঠিকই। হ্যাঁ, বসো। আর এমনিতেও এই মাত্র কয়েকদিন আগেই বাবু মারা গিয়েছে, আর আমি বিয়ের পিঁড়িতে বসবো, আমি এটা পারবো না। বিকাশ, তোমার ডিপার্টমেন্টের লোকেরা তোমাকে যে স্পেশাল ইউনিটের ইনচার্জ করেছে সেটা কি তোমার প্রমোশন করার জন্য না তোমার উপর বদলা নেওয়ার জন্য? কেন? নিজেকে আয়নায় দেখেছো? তোমার চোখের নিচে কিরকম কালি পড়েছে? তুমি কি ঘুমোও না? পরিশ্রম তো সব কাজেই করতে হয়, আর এখানে আমি অনেক কিছু শিখতে পেরেছি, আর সবাই আমার কাজের প্রশংসাও করে। জানি তো, খবরের কাগজে পড়েছি কমিশনার তোমার অনেক প্রশংসা করেছেন। এন্ড ইউ নো, বাবা না এই নিউজটা পুরো পাড়ায় পড়ে শুনিয়েছে। আচ্ছা। কিন্তু তোমার মুখ চোখের হাল দেখো, চোখের নিচে কালি পড়ে গেছে। আর আমি তো মুখটা সময়ই দেখো, পাই না। দেখো তোমার কি বিকাশ! কি গো, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু ওরা কারা ছিল বিকাশ? রিল্যাক্স, ওরা চলে গেছে। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। রিল্যাক্স। বেশ এটুকু বুঝে নে যে আমি বাবুর মৃত্যুর হিসেব নিতে যাচ্ছি। যে রামিয়ার জন্য আমাদের ভাই আমাদের থেকে দূরে চলে গেছে, ওই রামিয়াকেই ধরতে যাচ্ছি। মাকে কিচ্ছু বলবি না, কিন্তু শুধু শুধুই চিন্তা করবে। ভাও, কি হয়েছে? কি রে, কি হয়েছে? কিছু না মা। কাঁদছিস কেন? মা, ওই ভাও, মা আমি একটা ভাই হারিয়েছি, আর একটা হারাতে পারবো না। বিকাশ দাদা রামিয়াকে ধরতে যাচ্ছে, বুঝতে পারছি না কি হবে। ওর কিচ্ছু হবে না। শোন, ঈশ্বর তাদের সাথেই থাকে যারা সত্যের পথে চলে, আর বিকাশ সত্যের পথে চলছে। আমার সন্তানদেরকে নিয়ে আমার গর্ব হয়। আমার বাবুও খারাপ ছিল না রে, শুধু খুব জেদি ছিল। ওর জেদি আমাদের থেকে দূরে নিয়ে গেছে। কোথায় যাচ্ছ তোমরা? একটু তাড়ায় আছি সাহেব, বইয়ের বাচ্চা হবে তো। এই রঘু, কেন মিথ্যে বলছিস? চল বাইরে বেরো, বেরো বাইরে। সাহেব, কি আছে গাড়িতে? মায়ের দেবী সাহেব, কিচ্ছু নেই সাহেব। সাহেব আমি মিথ্যে কথা বলি না সাহেব। অস্ত্র নিয়ে যাচ্ছিস? না সাহেব। কোথায় নিয়ে কিচ্ছু যাচ্ছিস? নেই সাহেব। এদিকে আয়। সাহেব, সাহেব এদিকে এখানে আয়। কিচ্ছু নেই সাহেব, দেখুন আপনি। খোল। সাহেব, সাহেব আমার খোল, গাড়ি কথাটা খোল। শুনুন। এগুলো কি? কোথায় নিয়ে যাচ্ছিস? সাহেব, আমি জানি না কোথায় এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? গেল। হ্যাঁ? বল। এদেরকে ধরো আর এগুলো বাজেয়াপ্ত করো। একটা কথা কান খুলে শুনে রাখো, বম্বেতে শুধু একটাই ভাই আছে, বরুণ সুরভে, বুঝেছ? শঙ্কর, কোথায় মরে গেলি? সাহেব, তুই জানিস এখনো তোর হাত পা ঠিকঠাক কেন আছে? কারণ তুই আমাকে কিছু কিছু ইনফরমেশন দিয়ে আমার সঙ্গে কোঅপারেট করছিস। কিন্তু আর যদি তুই নিজের ভালো চাস তাহলে তুই রামিয়ার এক্স্যাক্ট লোকেশন বল। সাহেব আপনি যা খুশি তাই করতে পারেন সাহেব, কিন্তু সত্যি আমি কিছু জানি না সাহেব। আমাকে ছেড়ে দিন সাহেব। মহেশ সাথে ছাড়া রামায়া ভাইয়ের ব্যাপারে আর কেউ কিচ্ছু জানে না সাহেব। আর এই অস্ত্রগুলো থেকে এটাই প্রমাণ হয় যে রামিয়া মুম্বাইতে আবার ফিরছে। হ্যাঁ সাহেব। একটা কাজ কর, মহেশকে ফোন কর, বাকিটা তোকে আমি পরে বলছি।
এ মহেশ, কে রে ভাই এই মাঝরাতে আবার? ওহ, কে বলছিস রে? আরে তোর কোনো বুদ্ধিশুদ্ধি নেই নাকি? এই মাঝরাতে ডিস্টার্ব করছিস কেন? মহেশ ভাই, রাজু কার্তুজ বলছি। মাল ডেলিভারি হয়ে গেছে আর এটাই ঠিক সময় রামিয়া ভাইয়ের মুম্বাই আসার। আমি ভাসিতে একটা লজে রুম বুক করেছি। আমার লোক 13 নম্বর বাস স্টপে দাঁড়িয়ে থাকবে। গাড়ির নম্বর হলো MHR 9793। সাবাস, এই হেল্পটার জন্য তুই কমিশন ছাড়াও একটা মোটা ইনাম পাবি। চল এখন রাখলাম, হ্যাঁ? দেখা হচ্ছে তাহলে। এবার তো রামিয়াকে ভগবানও বাঁচাতে পারবে না। ইয়া স্যার, রামিয়াকে মুম্বাইতে আনার প্ল্যান সাকসেসফুল। ও জানে না ও আবার মুম্বাইতে না, ওর মৃত্যুর দিকে ক্রমশ এগিয়ে আসছে। স্যার, রামিয়াকে ধরার এটাই আমাদের কাছে শেষ সুযোগ। ওকে ধরে আমি পুরো আন্ডারওয়ার্ল্ডে এটাই মেসেজ দিতে চাই যে আইন এতটাও দুর্বল নয় যে যে কোনো গুন্ডা বন্দুক উঠিয়ে আমাদের চোখের সামনে সাধারণ মানুষকে গুলি করবে আর আমরা অসহায়ের মতো দাঁড়িয়ে দেখব। স্যার, এই লজটার মধ্যে আমাদের সবাই বিভিন্ন ছদ্মবেশে থাকবে। কেউ ওয়েটার হবে, কয়েকজন ওয়ার্কার্স হবে, কিছু ট্যুরিস্ট আর কিছু গেস্ট। স্যার, আমাদের এই রোডটাকে এমন করে ঘিরে ফেলতে হবে যে যখন আমরা অপারেশনটা করব যাতে ওরা পালাতে না পারে। তাই জন্য আজ রাতেই জায়গাটাকে ঘিরে ফেলতে হবে, যাতে কিশোর যখন রামিয়া আর মহেশকে নিয়ে লজে আসবে তখন ওখানে শুধু আমাদের লোকই থাকবে। আর রামিয়াকে ধরার জন্য সব থেকে ভালো জায়গা হলো এই লবিটা স্যার। এবার রামিয়া নামের আতঙ্ক মুম্বাই শহর থেকে একেবারে মুছে যাবে। আরে রামিয়া ভাই, আমি আপনার বহুত বড় ফ্যান। আমি আপনাকে ভগবান মানি। এখন আমি আপনাকে দেখে নিয়েছি না, তাই আমার খুব আনন্দ হচ্ছে। চুপ কর, সত্যি করে বল তুই কে? আমি ওই রাজু ভাইয়ের লোক। কি করে তোর কথা বিশ্বাস করি আমি? হ্যাঁ, চালিয়ে দাও গুলি, চালিয়ে দাও। কিন্তু তবুও না আমার একটুও রাগ হবে না দুঃখ হবে। হ্যাঁ, আস্তে আস্তে তোমার গুলি খেয়ে নেবো, মা কসম। এসো না ভাই। বহুত ঝক্কাস বন্দোবস্ত করেছি ভাই। আরে ভাই, চাবিটা নিয়ে আয় না ভাই। এ নাও 302 নম্বরের চাবি। তুমি চলো, আমি আসছি, ঠিক আছে? স্যার, ওরা দুজনেই উপরে আছে, পজিশন দেখার জন্য কাউকে পাঠানো। আরে কি হলো কি রামিয়া ভাই? কিছু না মহেশ, সালা বুঝতে পারছি না কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হবে। আরে ভাই তুমি টেনশন নিও না, আমি তো আছি নাকি? তোমার জন্য আমি জানও দিয়ে দেবো ভাই। এই মহেশ, অনেক দিন আলাপ থাকলে তারপর ভরসা করা যায়, ধোকা দিতে 2 মিনিট লাগে। তোকে তো আমি পুরো ভরসা করি রে, কিন্তু সালা জানি না কেন একটু ভয় লাগছে। ও সালা যতদিন বাবু ছিল আমার কোনো টেনশনই ছিল না, সালা আমাকে না বলেই ছেড়ে চলে গেল। কিন্তু ভাই, তুমি বাবু ভাইকে চিনলে কি করে? 12 বছর বয়স ছিল তখন, যখন বাবার মিল থেকে কাজ চলে গেল। সালা একলা একলা ঘুরে বেড়াতাম, ভাবতাম সব থেকে খারাপ ভাগ্য হয়তো আমারই। তারপর ওকে পেলাম আমি। বাবু সাইকেলের টায়ার ঘোরাচ্ছিল।
চাকা ছাড় ধরবি না আমার চাকা ছাড় চাকা দেব না ছাড় এখন মারবো বড় এই শুন 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 তোরা হাসছিস কেন সেখানে ওই ফাট্টুকেও পেলাম, বরুণ, বন্ধুত্ব হলো। সালা জানতে পেলাম তিনজনেরই ভাগ্য খারাপ, তিনজনের বাবাই মিলে চাকরি করত। তোর বাবাকেও কি মিল থেকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, 5 বছর ধরে ঘরে বসে আছে। তুই কি আমার সঙ্গে কাজ করবি? কি চুরি? হ্যাঁ, নিশ্চয়ই করব। এই বাবু, মা ডাকছে, তাড়াতাড়ি আয়। এটা তো দাদা নাকি? হ্যাঁ, ও পুলিশ, আমি চোর। আর চোরে চোরে মাছ তো ভাই। তারপর আর কি, আমাদের বন্ধুত্ব এগিয়ে গেল। একটা কথা জানিস, বাবু আমাকে সবসময় বলতো, ভাই একবার ভাইকালা কোম্পানি সেট হয়ে গেলে না সব জায়গায় যাওয়া যাবে, কখনো ব্যাংকক, কখনো সিঙ্গাপুর। চলে গেল সালা, আর আমি রয়ে গেলাম এখানে। জানি না কোন সালার গুলিতে আমার নাম লেখা আছে। বাইরে কে রে? এই দেখ না, গিয়ে যা। তুমি বসো ভাই, আমি দেখছি। কি চাই এখানে? সার্ভিস স্যার। স্যার আপনাদের জন্য কি আনবো? নন ভেজে কি কি আছে? চিকেন তন্দুরি, চিকেন টিক্কা, যা চাইবেন তাই পাবেন। ঠিক আছে, একটা কাজ কর, চিকেন কোলাপুরি নিয়ে আয় 2 প্লেট রাইসের সাথে, বুঝেছিস? ঠিক আছে স্যার। যা। ভাই খাবার অর্ডার দিচ্ছ? পালা পালা মহেশ কিশোর, পালা এখান থেকে, পালা পালা। এ রামিয়া, দাঁড়াও! এ রামিয়া পালাচ্ছে, ধরো! এই চালা, চল চালা, ওঠ 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 চালা। এই 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 চালা মহেশ কিশোর, মেশিন বন্ধ কর। এই সাবান্ত, তোর লোকেদের বল মেশিন ফেলে দিতে। সালা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার আগে না সাঁতার কাটতে জানতে হয়, না তো ডুবে মরতে হয় সালা। আরে 1 মাইল দূর থেকে আমি পুলিশদের চিনতে পারি, গন্ধ পাই সালা। তোর লোকের জুতোটা পাল্টে পাঠাতে পারতিস। রামিয়া, ওনাকে ছেড়ে দে। তুই এমনিতেও এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। নিজের চারদিকে একবার তাকিয়ে দেখ, সব দিকেই পুলিশ রয়েছে। কতজনকে মারবি তুই? তোর মনে হচ্ছে আমি এখান থেকে পালাতে পারবো না? হ্যাঁ, ঠিক বেরিয়ে যাবো। এই রাস্তা থেকে সরে যা, না হলে কিন্তু আমি গুলি করে দেবো। আমাকে তুই ধরতে পারবি না। চল চল এখান থেকে, চল চল সালা, কেউ এগোবি না সালা। এই চল চল। এই আমি কিন্তু একে মেরে দেবো। সাবান্ত, সাবান্ত বল তোর লোকেদের, বল সরে যেতে বল। সাবান্ত সরে যা। পুলিশ তোকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, তুই এখান থেকে কোনোভাবেই বেঁচে ফিরতে পারবি না। ছেড়ে দে একে। চল সালা, হট এখান থেকে, আমি কিন্তু উড়িয়ে দেবো। এই এই কার কিশোর সালা, এই এই হট। এবার বুঝতে পারলি কিভাবে তোকে তোর গর্ত থেকে বের করে আনলাম? সারেন্ডার করে দে, না হলে আজকেই তোর গল্প আমি এখানেই শেষ করে ফেলবো। বাবু ঠিক কথাই বলতো রে, তুই কুত্তা সালা, কুত্তা তু। আরে ওর মাথায় তুই এই সব ঢুকিয়েছিলি, আর ওর মৃত্যুর জন্য দায়ীও তুই। ছেড়ে দে নাকি, না হলে আমি বলছি তোরা সরে যা, না হলে কিন্তু একে এখানেই ঢুকে দেবো। তোকে আমি বলেছিলাম না যে শুধু তোর গ্যাংকেই নয়, তোর নামকে আমি মুম্বাই থেকে চিরজীবনের মতো মুছে দেব। এবার সেই কথা রাখার সময় এসে গেছে। ছেড়ে দে নাকি। কাকি, লাইফ বড় হোক না হোক, লাইফের গল্পটা বড় হওয়া দরকার, বুঝলে? যেটা তুই বলছিস না, সেটা করাটা এত সোজা নয়। কাকে কাকে শেষ করবি তুই, কাকে কাকে শেষ করবি? চালাই সালা। ছেড়ে দে কে রামিয়া, তুই আজকে আমার হাতেই মরবি রে। রামিয়া, রামিয়া, এই, সরে যা। রামিয়া, সরে যা বলছি, সরে যা, মেরে দেবো কিন্তু। ও
এই বেরো! ব্যাস শালা। হেট! তো এটাই ছিল কাহিনী মুম্বাই নগরীর এক লোকাল ডনের, যে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডনকে প্রথমবার চ্যালেঞ্জ করেছিল। রামিয়া নার্বেকর দারিদ্র্যের মধ্যে বড় হওয়া সেই বাচ্চাদের মধ্যে একজন, যারা মুম্বাইয়ের বন্ধ মিলগুলোর কারণে নিজের রোজগারহীন বাবাকে একটা পয়সার জন্য হাহাকার করতে দেখেছিল। এটা সেই সময় ছিল যখন কাজের খোঁজে একসাথে হাজার হাজার চোখ খরার মধ্যে যেন বাদলের আশা নিয়ে অপেক্ষা করছিল। ক্ষমতাশালী নেতারা আন্ডারওয়ার্ল্ডের সাথে হাত মেলাতে একরকম তৈরি ছিল। কারো কোনো মাথা ব্যথাই ছিল না যে আসলে এই বেকারদের সমষ্টি করবেটা কি। রামিয়া নার্বেকর এই বেকারদের ভিড়ের এমন একটা অঙ্গই ছিল, যে কিনা আন্ডারওয়ার্ল্ডের ব্যবহার প্রথমে নিজের প্রয়োজন মেটাতেই করেছিল, কিন্তু তার বদলে আন্ডারওয়ার্ল্ড তাকেই নিজের প্রয়োজনে গ্রাস করে ফেলল। রাতারাতি সফল হওয়ার পদ্ধতি সবসময় সঠিক পদ্ধতি হয় না, সবাই জানে এটা। কিন্তু ওই কথা, সবকিছুই আমাদের ধৈর্যের উপরে নির্ভর করে। কন্ট্রাক্ট কিলিংয়ে তো খুব তাড়াতাড়ি লক্ষ কোটি টাকা কামানো যেতেই পারে, কিন্তু সম্মান আর শান্তির সেই দুটো রুটি পাওয়া যায় না, যার দাম কেউ দিতে পারে না। তো আবার দেখা হবে শিগগির সোনাতে এক অন্য এনকাউন্টার।